দর্শক, এনটিভির বিশেষ আয়োজন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে এমন দুজন অতিথিকে আপনাদের সামনে হাজির করেছি, যাদের একজন নূর খান লিটন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করছেন। বিশেষ করে গুম খুনের বিরুদ্ধে তিনি সোচ্চার, বিশাল ভূমিকা রেখেছেন। তিনি নিজেও নানা সময়ে হয়রানির শিকার হয়েছেন। কখনো কখনো তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি থেমে যাননি। আমরা আরেকজনকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তিনি অ্যাডভোকেট সোহেল রানা। তিনি নিজে গুমের শিকার হয়েছেন। কথিত সেই আয়নাঘর থেকে ফেরত এসেছেন। কি বিভীষিকাময় দুর্বিষহ জীবন তিনি কাটিয়েছেন। 6 মাস 3 দিন আয়নাঘরে থেকে আমরা সেই রোমহর্ষক ঘটনা শুনব তার কাছে। আমরা প্রথমেই যেতে চাই সোহেল রানা আপনার কাছে। এখন হয়তো এগুলি গল্প বলে মনে হবে, কিন্তু আপনার উপর দিয়ে যে ঝড়, যে অমানসিক নির্যাতন বয়ে গেছে, আপনি সেই নির্যাতনের কথা বলতে পারেননি। এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি, আমরা আপনার কাছে শুনতে চাই যে কিভাবে, কখন, কি হলো আপনার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে আমি আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি। আসার হয়তো কথা ছিল না, বিকজ অফ আমি প্রতিটা মুহূর্ত ভাবতাম এই মনে হয় আমার নাম্বার চলে আসলো, এই মনে হয় মেরে ফেলবে। মানে ওখানে মেরে ফেলাটা এতটাই স্বাভাবিক। আমাকে তওবা গোসল করানো হয়েছে, তওবার নামাজ পড়ানো হয়েছে যে আজকে আমার শেষ। আমাকে বলা হয়েছে যে আজকে তোমার টিকিট শেষ, আজকে তুমি শেষ। এমনও মুহূর্ত গিয়েছে। তো আসলে 6 মাস 3 দিন হয়তো সময়টা অনেক অল্প, বাট প্রতিটা মুহূর্ত মৃত্যু যন্ত্রণা, মানে মৃত্যুটা এই আসছে, এই বুঝে আসলো। যদি এমনটা না হতো যে আমি আশেপাশে কাউকে দেখিনি, আমি বুঝতে পারতেছি আমার পাশের জনকে নিয়ে যাওয়া হলো। আপনাকে কবে, কখন, আমাকে কোথা থেকে, কোন প্রেক্ষাপটে কেন নিল? আচ্ছা, 10ই ফেব্রুয়ারি 2015-তে আমাকে তারা উত্তরা 5 নম্বর সেক্টর থেকে গুম করে। আর মূলত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম। এটাই আমার অপরাধ, আর অন্য কোনো কিছু না। হ্যাঁ, ইভেন তারা আমাকে এটাও বলতো যে আচ্ছা, তুমি এত ভালো ফ্যামিলিতে বিলং করো, তোমার ফ্যামিলি ভালো, তুমি সুপ্রিম কোর্টের একজন লয়ার, তুমি কেন এখানে এসছো? এইরকম একজন নেত্রীর কেন দল করো? এই ধরনের কথাবার্তা এবং আজে বাজে ভাবে আমার হাসাহাসি করতো। আমার নেত্রীকে নিয়ে হাসাহাসি করতো তারা। ইভেন টর্চার যখন হতো, কষ্ট যখন হতো, তখনও তারা বিস্কিট খেত, হ্যাঁ, বা মজা করতো, হাসাহাসি করতো। মানে আমরা ছিলাম একটা জন্তুর মতো, মানে আমাদের কোনো দাম নেই। আর সবসময় মৃত্যু যন্ত্রণাটা তো ছিল। আপনাকে উত্তরা থেকে ধরলো, তারপরের স্টেপগুলি কি হলো? উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে তারা তুলে, তো মানে আমি দাঁড়িয়েছিলাম, আমার সাথে আরও ছিল। এটা রাত 8:30 থেকে 9:45-র মতো হবে। হ্যাঁ, আমি মানে এশার নামাজ পড়বো, প্রিপারেশন নিচ্ছি, দেন এই টাইমটাতেই ওই জন্য দাঁড়িয়ে আছি যে আজান হলো, নামাজটা পড়তে যাব। ঠিক সেই মুহূর্তে একজন ভদ্রলোক কট্টরটি পড়া ছিল হাতে, তার পরে বুঝতে পেরেছি হাতে একটা ডিভাইস ছিল, কারণ সে কিন্তু ডিভাইস দেখে দেখে আসলো, আমাকে পাশ কাটিয়ে গেল, আবার ব্যাক করে এসে বললো আইনজীবী সোহেলরা না? আমি বললাম জি। সাথে সাথে একটা কিন্তু হাইয়েস্ট গাড়ি আসলো। তো বললো প্লিজ একটু উঠেন, আপনার একটু কথা বলবো। সাথে সাথে উঠলাম, উঠেই দেখি যে মানে র্যাবের 2 জন ছিল আর্মস সহকারে, আরও 4-5 জন ছিল। সাথে সাথে হাত পিছনে বাঁধলো এবং মুখোশ পরাই দিল। উপরে আবার মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিল। বিশ্বাস করেন, শুধু বলেছে যে এই সরকারকে পতন ঘটাবি তোরা, এত বড় সাহস, বলেই ইলেকট্রিক শক দেওয়া শুরু করলো গাড়িতেই, এবং উচ্চস্বরে মিউজিক বাজছে। হ্যাঁ, আর আমি যে মানে আমি যে কিছু বলবো বা কোনো কিছু, এটাও ইয়ে যাচ্ছে না। আমি যত চিৎকার করতেছি ওরা মজা পাচ্ছে, যে এখন মজা পাস, সরকার পতন ঘটাবি, এই বলে বারবার শুধু ইলেকট্রিক শক দিতেই থাকলো। একটা সময় আমি টায়ার্ড হয়ে গেলাম, মানে আর নিতে পারছি না। আর স্পর্শর কাতর জায়গায় ইলেকট্রিক শক, মানে এগুলো কোনো শুনিনি। এটা মানে এই গাড়ির ভিতরে। হ্যাঁ,
হ্যাঁ এটা কোন দেশ, আমি তারপরেও হলো ভাবলাম যে আমার কথা একটু শোনেন, বোঝেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমার নামে কোনো একটা জিডিও নেই, কোনো কিছু নেই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যত বলতেছি এগুলো মনে হচ্ছে কি আমি ওদেরকে গালি দিচ্ছি, মানে আমার এই ভাষাগুলো তারা নিতেই পারতেছে না, এবং মনে হচ্ছিল ওই মুহূর্তে যে সব দোষ আমার। আমার এই বিএনপি যা করেছে বা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য যা যা করা হচ্ছে মনে হয় আমার নির্দেশেই হয়েছে। এত ক্ষোভ তাদের, আমার কাছে মনে হচ্ছিল তারা মুসলিমও না। হ্যাঁ, আমি দোয়া পড়তেছি আর চিৎকার করতেছি, এটার জন্য আরও ক্ষেপতেছি। কতক্ষণ ছিলেন আপনি ওই আমাকে গাড়িতে? গাড়িতে প্রায় আনুমানিক প্রায় আধা ঘন্টার মতো টর্চার করলো। এরপর আমি একদম শরীর, মানে আমার সেন্স ছিল বাট শরীরে আর নেওয়ার মতো নাই। আমি খাট 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 খাট, মানে মেশিনটার আওয়াজ হয়। হ্যাঁ, যখন আমাকে ইলেকট্রিক শর্ট দেয় তখন দেখতেছে কি মানে হয়তো নেগেটিভ পজিটিভ করছে, বাট আমি আর শরীর ছেড়ে দিয়েছে, আমি নিতে হচ্ছে ইলেকট্রিক শর্ট, বাট আমার শরীরে আর শক্তি নেই। পরে আমাকে তারা এক গাড়ি চললো, একটা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গায় নামলো, এটুকু আমি বুঝতে পারছি। আমরা 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 যাব ঠিক ওই জায়গাটাতে, আমরা শুনবো আপনার এই যে দুঃখ এবং যন্ত্রণার কথা। আমরা একটু নূর ভাই আপনার কাছে যেতে চাই যে এই গুমের সংস্কৃতি বা এই যে এভাবে উঠিয়ে নিয়ে যে নির্যাতন, এটা কবে থেকে চালু হলো বিশেষ করে বাংলাদেশে? দেখেন, বাংলাদেশে স্বাধীনতার পরে আপনার 70-এর দশকের শেষ দিকে এটা শুরু হয়। সেটা হচ্ছে মাহফুজ বাবু নামে একটা ছেলে ছিল, সম্ভবত যুবলীগের। তাকে ঠিক এইভাবে রাস্তা থেকে উঠিয়ে নেয়। আজ পর্যন্ত কিন্তু মাহফুজ বাবু ফেরত আসেনি। এটি আমার যতটুকু মনে আছে, এটি একটি ঘটনা স্বাধীনতার পর। এর বাইরেও কিছু ঘটনা স্বাধীনতার পরপর ছিল। সবচেয়ে ব্যাপকতা যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে 14-র পরপর, অর্থাৎ ওই সময়টিতে আপনি লক্ষ্য করবেন যে কখনো কখনো ক্রস ফায়ারের সংখ্যা বেড়েছে। 14-র পরপর না 12-13 থেকে মানে শুরু হলো? ওই যে নির্বাচনটা যে ঘোষণা হলো, তত্ত্বাবধায়কের পরের যে নির্বাচন, তার আগে পরে এটা শুরু হলো। আমি 10 সাল থেকে শুরু আমার হয়েছে। আমার এই জিনিসটা খুব স্পষ্ট এই মুহূর্তে বলতে পারছি না। 13 মানে 13 10 সাল থেকে ইলেকশনটা যখন শুরু 10 সাল থেকে আপনার 21-22 সাল পর্যন্ত আমি যেটা স্টাডি করেছি 677 জন গুম হয়েছে, এটা আইন ও সালিশের হিসাব অনুযায়ী, বাট আরো বেশি আছে, আনঅফিশিয়ালি আরো বেশি আছে। জি, একটা হচ্ছে যে ওই সময়কালে এটা শুরু হলো এবং বৃদ্ধিটা পায় তখন যখন ক্রস ফায়ারটা কমে যায়, আবার যখন ক্রস ফায়ার বেড়ে যায় গুম কমে যায়। এইটার একটা রিলেশন আমরা দেখলাম। এবং এই যে গুমের যে সংস্কৃতি, আপনি চিন্তা করেন একটা ক্রস ফায়ার দিয়ে যতটুকু ভয়ার্থ পরিবেশ তৈরি করা যায় তার চেয়ে অনেক গুণ বেশি কিন্তু ভয়ার্থ পরিবেশ তৈরি করা সম্ভব গুমের ভিতর দিয়ে। কারণ একটা ঘটনা যখন ঘটে, ওই পরিবারটা কিন্তু পাগলের মতো তাকে খুঁজতে থাকে এবং এই দপ্তরে যায়, ওই দপ্তরে যায়, এই মানুষের কাছে যায়, ওই মানুষের, এইটার ব্যাপ্তি ব্যাপক। আর যখন ক্রস ফায়ার হয় তখন সে থানা, হাসপাতাল আর বড়জোর ওই পলিটিক্যাল পার্টি এর ভিতর সীমিত থাকে। তো আমরা দেখলাম যখন বাংলাদেশে কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা দেখা দেয় বা প্রশ্ন করে মানুষ, কোনো যৌক্তিক প্রশ্ন যখন করে, সরকার সেই প্রশ্নগুলোকে ভয় পায়, সে আন্দোলনকে ভয় পায়। এবং তখনই আন্দোলনের আগে এবং পরে, নির্বাচনের আগে এবং পরে, এবং বিশেষ বিশেষ সময়ে যখন একটু সরকার দুর্বল ভাবে নিজেকে, তখনই এই ধরনের অপরাধগুলি তাদের বাহিনীগুলি দিয়ে করার চেষ্টা করে। আপনি বলছিলেন যে আপনাকে গ্রেপ্তারের পর ইলেকট্রিক শক দেয়া হলো, গাড়িতে ঘোরানো হলো, তারপরে আপনাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, যেটি সিঁড়ি দিয়ে নিচে নামানো হলো। পরিস্থিতিটা আসলে কি ছিল, কেমন ছিল? সিঁড়ি ঠিক না, মানে আন্ডারগ্রাউন্ড একটা গাড়ির আন্ডারগ্রাউন্ডে নামতে যে ঢালুটা থাকে এরকমটা, আর মনে হচ্ছে যে একটা আবদ্ধ জায়গা। তো এই ভাইয়ের সূত্র ধরে একটা জিনিস আমি বলি, উনি বললেন যে গুলি করে মেরে ফেলার থেকেও গুমটা আতঙ্ক, এটা একেবারেই একমত, কারণ আমি ওটা ফেস করেছি, আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে ফিল করেছি। আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা মেরে ফেলে না কেন, হ্যাঁ আর তো পারি না। একটা মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এক জায়গায় হাত পিছনে বাঁধা, নন স্টপ, চোখ বাঁধা, 24 আওয়ার্স এইভাবে। মানে আপনাকে নিল, মানে একটা অন্ধকারে ওখানে নিল, ঘরে হ্যাঁ। একটু সিঁড়ি দিয়ে নিচে নামালো, হ্যাঁ, মানে তারপরের স্টেপটা কি হলো? নামানোর পর করলো কি, ওর 3-4 জনে ধরে ছ্যাঁচড়ায় একটা চেয়ারে বসালো, এরকম একটা চেয়ার,
হাত দুইটা এখানে বেঁধে দিল, লক সিস্টেম আছে, বেঁধে দিল, পা নিচে বাঁধা, টাইট করে বাঁধলো। এরপর আবার ইলেকট্রিক শক, আবার ইলেকট্রিক শক, কী করি, কার সঙ্গে যোগাযোগ, কেন কি, এইসব নানান। আর কোনো প্রশ্ন তারা করে, আমাকে কোনো কিছু বলার সুযোগ দেয় না, একটা কথা শেষ করে দেয় না, সাথে সাথে ইলেকট্রিক শক। আমার 2 কানে যখন ক্লিপ দিল, দিয়ে যখন ইলেকট্রিক শকটা, তখন ভল্ট কিন্তু বেশি ছিল যখন এখানে নিয়ে আসলো, আমার মনে হচ্ছে কি আমি পুরোটা ঘুরছি রাউন্ড দিয়ে, ঘুরে যখন থামতেছে অটোমেটিক আমার মুখ থেকে অনেকগুলো ফেনা বের হয়ে যাচ্ছে, অনেকগুলো। আবার যখন একটু কোনো মতো করে নিচ্ছে, আবার ইলেকট্রিক শক দিচ্ছে, মানে এতটা বেশি ভোল্টেজটা এতটা বেশি, যখনই থামতেছে মানে অনেকগুলো ফেনার মতো, বমির মতো বেরোলো। আর কখনো তো এই ধরনের ফেস করি নাই। এরপর করলো কি, আমাকে ঝুলালো, উপরে ঝুলিয়ে করলো কি, প্রথমে করলো কি হাত পিছনে অবস্থায় মেশিন দিয়ে ঝুলাতে ছিল, কিন্তু মনে হচ্ছে হাড় এগুলো ছিঁড়ে যাবে। পরে আবার হ্যান্ডকাফ খুলে করে উপরে ঝুলালো, কোমরের নিচ থেকে শুরু করে পাইপ দিয়ে নন স্টপ বাড়ি মারলো, যতক্ষণ আমি ছেড়ে দিলাম না। যখন ঝুলিয়েও কিন্তু আমাকে ইলেকট্রিক শক দিয়েছে স্পর্শকাতর জায়গায়। যখন আমি আর পারি না, আমি যখন চিৎকার দিচ্ছিলাম, তখনও যখন জোরে জোরে আমি, মানে তারা কি চায়, কেন এই আমি বিরোধী মত নির্মমতা? পোষণ করি, এটাই আমার দোষ, এছাড়া কোনো দোষ নাই। বললাম তো, মানে আমি কখনো কাউকে, বাইরের কাউকে, আমার ফ্যামিলির লোকজন বাদে কখনো কাউকে আমি অনেক উত্তেজিতভাবে তুই তোকারিও করি নাই। মানে আমার সঙ্গে কারোর গ্যাঞ্জাম লাগতো না, আমার শত্রুরও গ্যাঞ্জাম লাগতো না, যারা মানে আমার শুভাকাঙ্ক্ষী ছাড়াও। তো আমি তো কারো কিছু করি নাই, কিন্তু তাদের ব্যাপারটা এমন হলো যে আমি কেন বিরোধী দল করি, এটার সঙ্গে কেন আছি, এটাই আমার দোষ। আর আমি তাদেরকে যখন বুঝাতে চাইতাম যে আমার অপরাধটা কি, এইটাই কেন বলতেছে, ওই মুহূর্তে এটাই বড় অপরাধ। তারপরে তারপরে আমি একটা সময় মানে সেন্স হারিয়ে ফেলি। পরে আমি যখন সেন্স আমার আসে, দেখি যে আমার হাত বাঁধা, আমি পিছনে হাত বাঁধা, চোখ বাঁধা। তো আমার গলা শুকিয়ে গিয়েছিল, গলা এত বেশি শুকিয়ে গিয়েছিল যে আমি কথা বলতে পারতেছিলাম না, শুধু মানে পানি পানি বলতেছি, কেউ আসতেছে না। তখন আমি পা দিয়ে শব্দ করতেছি, হাতটা পিছনে দিয়ে। তখন দুজন আসলো, এসে বলল যে আমি বললাম যে আমাকে পানি খাওয়ান। পানি খাইতে চাইলাম কেন, এই জন্য লাঠি দিয়ে বেধরক আবার মারার পর আর আমি কোনো কিছু, আমার পানি লাগবে না, কিচ্ছু লাগবে না। পরে অনেক পরে তারপর তখন আবার কয়েকজন আসলো, এসে আমার ডিটেলস নিল, আমি আমার বাবা, আমার কয় ভাই বোন, আমার ভাই কী করে, আমার কাজিনরা কী করে, আমার চাচার, আমার মামা, আমার প্রশাসনে আমার কে আছে, রেবে কেউ আছে কিনা, আর্মিতে কেউ আছে কিনা, এগুলো ডিটেলস সব কিছু নোট করলো। নোট করার পর বললো যে তোমার এখন থেকে থাকার স্থান এখানেই তুমি থাকবা, নন স্টপ এখানেই থাকবা। এরপর আমাকে ওখান থেকে একদিন রেখে, মানে একটা রুমের মতো, আমি বুঝতে পারতেছি অনেকেই আছে, কারণ সবাই কিন্তু কেউ পানি চাচ্ছে, কেউ মানে প্রচণ্ড টর্চার করছে, বলছে ও বাবা ও মা করে চিৎকার আর্তনাদ করছে। তো বুঝতে পারতেছি একটা লম্বা রুম, হল রুমের মতো। বাট আমার যেটা ছিল, চোখ তো বাঁধা, কাপড় দিয়ে একটু ঘেরানো, ছোট ছোট সেল। কিন্তু আমি বুঝতে পারতেছি ঠিক আমার পাশে আরেকজন, ডান পাশে আরেকজন, বুঝতে পারছি। তো অনেকগুলো এভাবে ওখানে রাখলো 2 দিন। এরপর আমাকে ওরা করলো কি, একটা সেলের মতো নিয়ে গেল, ওখানে সেল, ওখানে গ্রিলের দরজা, ওখানে হ্যান্ডকাপ পিছনে বাঁধা, আর চোখ বাঁধা, আর এমনি বসে থাকতে হবে। এইভাবেই আমি ওখানে, এইভাবেই 4 মাস 3 দিন। তো আমার একটা ইচ্ছে ছিল, মেরে তো ফেলবেই, আমাকে যদি মেরে ফেলার আগে যেন আমাকে 10 মিনিট একটু শুইতে দেয়, মানে শুয়ে থাকাটা, এটা যে কত বড় আল্লাহর নিয়ামত, আমি ওখানে ওইভাবে না থাকলে বুঝতাম না। আমি ওদেরকে বলেছিলামও যে আমাকে তো মেরে ফেলবেন, আমাকে একটু কি শুইতে দেওয়া যায়, ওটার জন্য বকাঝকা দিত, কেন এটা বললাম। এমন সবাই কিন্তু বুঝতেই পারতাম, বসে থাকতো। আর বাথরুম, টয়লেটে যেতে দিত একবার, এটাই ছিল সবচেয়ে ভয়াবহ জিনিস। কারণ উজু করতে, ওই সময় তো আল্লাহকে ডাকা ছাড়া আমাদের কোনো নাই, কারণ ওরা তো পশুর মতো আচরণ করতো, ওরা যে কোনো সময় মেরে ফেলবে। তো আমি চাইতাম যে আমাকে একটু উজুটা যেন করতে দেয়। যখন দেখলাম না, কোনোভাবে উজু করতে দিবে না আপনাকে বা টয়লেটে নিবে না, কারণ কি টয়লেটে নিতে গেলে 2 জন 3 জন ওদেরকে আসতে হয়, ওটা খুলতে হয়,
খুলে দুই পাশে দুইজন ধরে, পিছন থেকে বন্দুক ধরে হেঁটে 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 বাথরুমে নিয়ে যায়। বাথরুম কিন্তু দূরে, তো মিনিমাম 30 বা 40 স্টেপ দূরে। ওখানে বাথরুমে থাকতে হয়, আর 1-1.5 মিনিটের মধ্যেই নক করবে। আবার যদি ওরা ঢুকে যায়, যদি বলে যে আমরা ঢুকে যাই, তুমি যদি চেহারা দেখো তাহলে কিন্তু গুলি করে মেরে ফেলবো। এই জন্য ওরা অনেক সময় বলতো 2 মিনিট, কিন্তু 1-1.5 মিনিটের মাথায় কিন্তু অস্থির হয়ে যেত ওরা। তো নক করতো, আমি যদি ওরা ঢুকেও যেত আমি মুখ লুকাই নিতাম, কারণ দেখলেই মেরে ফেলবে, এইটুকু আমার কাছে মনে হয়েছে। কারণ কি ওখানে গিয়ে ওখানে কয়েকজনকে দেখেছি যারা চেহারা দেখে যাওয়া, চেহারা দেখে ফেলছিস, সাথে সাথে কিন্তু ওরা বড় অফিসারদেরকে নিয়ে এসে তাকে নিয়ে চলে যেত, এরকমও ঘটনা আছে ওখানকার। তো পরে আমি একটু যদি, আমরা তো গুয়ান্তানামো বে কারাগারের কথা শুনেছি, সেখানেও তো এই ধরনের নির্যাতনের কথা শুনেছি। তো কি বলবেন আপনি, এটা কি মানবাধিকারের কোনো ভাষায় ব্যাখ্যা করা যায়? আসলে প্রথম হচ্ছে, একটা মানুষকে তো আমাদের কনস্টিটিউশন বলেন বা মানবাধিকারের জায়গা থেকে বলেন, একটা মানুষকে নির্যাতন, নিপীড়ন বা ঘৃণা করা এই সুযোগটা কিন্তু এখানে নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্যবস্থাগুলি কিন্তু রয়ে গেছে, এবং কেউ কেউ নিজের দেশে এই ব্যবস্থা তাদের আইন অনুযায়ী করতে পারে না বিধায় তারা অন্য অন্য দেশে নিয়ে এই ব্যবস্থাটা চালু করে। এবং আপনি যদি দেখে থাকেন, মানে আমরা স্মরণ যদি করি, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যখন আসলে লাস্ট, তার আগে আমাদের এখানে কিন্তু ওই সময়টিতে বিভিন্ন বিদেশি নাগরিক যারা বাংলাদেশি লন্ডনে ছিল বা আমেরিকা ছিল, এখানে আসছে, এখানে তাদেরকে গ্রেপ্তার করে এখানে তাদেরকে বিভিন্ন বন্দিশ, মানে গোপন বন্দিশালায় কিন্তু রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইউকেতে যে একজন মামলা দায়ের করে ফেললো আমাদের র্যাবের বিরুদ্ধে, যে তাকে এখানে নির্যাতন, তাদের MI6-এর বিরুদ্ধে, এই জিনিসগুলো আমরা দেখেছি। যে বিষয়টা আমাদের সবচেয়ে মানে ভাবার বিষয় হয়েছে যে আমাদেরই দেশের নাগরিক, আমাদেরই দেশের মানে গোয়েন্দা কর্মকর্তা বা কোনো বাহিনীর দ্বারা আমাদের টাকায় তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সব, তারা কিন্তু এই ধরনের অত্যাচার নিপীড়ন করেছেন, যেটি তাদের বাহিনী বা সংস্থা, যেটি বলেন গোয়েন্দা সংস্থা বা বাহিনীর কার্যপরিধির ভিতর থাকার কোনো সুযোগ নেই। আমাদের কনস্টিটিউশনের আলোকে তো সব কিছু হবে, সেই জায়গাতে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেখেছি কি, রাতারাতি মিডিয়া দখল করতে তারা কাজ মানে লাঠিয়াল হয়েছে বিগত দিনে। একজনের লাইসেন্স আরেকজনের নামে ট্রান্সফার করেছে, ব্যাংক দখল করেছে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে একবার চিন্তা করেন তো। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার থেকে আনুকূল্য না পেলে, নির্দেশনা না পেলে এই ধরনের ঘটনা কি ঘটার মানে সুযোগ আছে? ঘটিয়েছে। আরেকটু জিনিস খেয়াল করে দেখেন, একটা মানুষকে আটক করছে রাস্তা থেকে, ঘুমন্ত স্ত্রীর পাশ থেকে উঠিয়ে নেওয়া, সমস্ত টাইপের বেয়াদবি বলেন, বদমাইশি বলেন, বর্বরতা বলেন, এই বাহিনীগুলি করেছে। আমরা অনেকে মুখে লাগাম লাগিয়েছি, কথা বলতে সাহস পাইনি। কেউ কেউ বলার চেষ্টা করেছেন, তাদের ভুগতে হয়েছে অনেকভাবে, এবং এখনো যদি আমরা সেই কথাগুলি বলতে না পারি তাহলে এই দেশটাকে সংস্কার কিভাবে করব? সুতরাং এখন কথা বলতে হবে। এবং যে জিনিসটা দেখেন, একটা সুস্থ মানুষ তার নিয়ম মাফিক ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একজন মানুষ পেশাজীবী, তিনি লয়ার হতে পারেন বা অন্য কোনো পেশায় যুক্ত থাকতে পারেন, তার লেখনির কারণে বা তিনি অন্য মতাদর্শে বিশ্বাসীর কারণে তাকে যে পদ্ধতিতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এগুলো মানবতার জায়গা তো আপনি বাদ দেন, যে প্রচলিত যে আইন আমাদের দেশে, যে আইনের অনেক কিছুকে আমরা এখনও বলি যে খারাপ, তারপরও সে আইনেও কিন্তু এই জিনিসগুলো পারমিট করে না, অর্থাৎ এই জিনিসগুলি চালিয়ে যেতে পারে না। আমরা তো শুধু আয়নাঘর নিয়ে আলোচনা করছি, এমনও ঘটনা আছে যে এই ঢাকা শহরে র্যাবের কিছু বিভিন্ন নাম্বারের র্যাব আছে, তো বিভিন্ন ওই ইউনিট আছে, র্যাবের অনেক ইউনিটে শিয়ালের গর্ত যেরকম থাকে না গ্রামে, শিয়ালের গর্ত, এরকম গর্ত করে মানুষকে রাখা হয়েছে। আমরা যারা বেরিয়ে আসছেন তৎকালীন সময় তাদের অনেকের বক্তব্যে এটা পেয়েছি। তারপর খাঁচা, লোহার খাঁচা, যেই খাঁচাগুলিতে মুরগি আমরা নিউ মার্কেটে বা বিভিন্ন জায়গায় মুরগি রাখতে দেখি, এরকম খাঁচা পর্যন্ত ছিল। আমি তো একজন বন্দির কাছে শুনেছি, লালবাগে র্যাবের যে ছিল সেখানে খাঁচা ছিল,
এবং তার ভিতরে বন্দীদেরকে রাখা হতো এবং খাঁচার আবার বিভিন্ন তালা ছিল। এই জিনিসগুলি আসলে এখন সময় এসছে যে এই জিনিসগুলি কিভাবে ছিল, কোন ধরনের অফিসাররা এই কাজগুলির সাথে যুক্ত ছিল, কোন পর্যায় থেকে এই নির্দেশনাগুলি আসতো। দেখেন, নারায়ণগঞ্জের 7 খুনের পরে অনেক কিছু কিন্তু বেরিয়েছিল, একটা পর্যায়ে কিন্তু ইনভেস্টিগেশন থেমে যায়। অর্থাৎ সাইদ তারেক পর্যন্ত এসে ইনভেস্টিগেশন থেমে গেছে। সাইদ তারেক কিন্তু অনেকগুলি মূল্যবান কথা বলেছিল। তিনি ঢাকায় এসেছিলেন একটা কনফারেন্সে অথবা মিটিংয়ে, সেখান থেকে তাকে চিরকুট ধরিয়ে দেওয়া হয় নাম দিয়ে যে এদেরকে ফিনিশ করতে হবে। পরবর্তীতে মানে ইন্টারোগেশন হয়েছে ওই ভদ্রলোকের, কিন্তু তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ ইনভেস্টিগেশনে তার নাম আসার পরেও মানে কেন জানি চার্জশিটে আসেনি। এখন সময় এসছে যে ওই ইনভেস্টিগেশনটা ওইটার আলোকে আরও আগায় যাওয়া। কারণ এটি শুধুমাত্র দেখেন একটা ইউনিটের সিপাহি থেকে শুরু করে একদম কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, সব স্তরের লোক যুক্ত হলো। তাহলে এইটার নির্দেশনা উপর থেকে না আসলে ওই ইউনিট কিভাবে টিকেছিল? এই প্রশ্নটা উপর থেকে নির্দেশনা গিয়েছে। তাহলে আমাদের দেখতে হবে নির্দেশনাগুলি কিভাবে আসতো। কমান্ডিং অফিসারের উপরে অপারেশনাল যিনি চিফ থাকেন তিনি আছেন, তাদের ইন্টেলিজেন্সের লোক ছিল। তারপরে আমাদের যে ফরমেশন আছে নিরাপত্তার, সেইখানে প্রধানমন্ত্রী, একটু বলতে দেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, সামরিক উপদেষ্টা, তার উপরে প্রধানমন্ত্রী। এবং এই যে ধারাবাহিকভাবে যে চেইন অফ কমান্ড বা যেই নির্দেশনা আসার যে বিষয়গুলি আছে, এগুলো কিভাবে ছিল তখন, এই জিনিসটা আসলে আমাদের ঘাটতে হবে। মাঝপথে থেমে গেলে চলবে না। কারণ সুযোগ এসছে যেহেতু, একটা সুন্দর বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ন্যায্যতার বাংলাদেশ, এটা গড়ার চেষ্টা করা। কি আওয়ামী লীগ কি বিএনপি বিষয়টা সেটা না। সোহেল ভাই, আপনি আপনার উপর বয়ে যাওয়া অবর্ণনীয় দুঃখ এবং যন্ত্রণার কথা আমাদের কাছে তুলে ধরছেন। মানে এই এই যে এরকম একটি পরিবেশে ছিলেন, মানে কি খেতে দিত, মানে গোসল করতেন কিভাবে, মানে কিভাবে কি হতো? প্রথম গোসলটা আমার দিয়েছে আপনার 48 দিন পর। আমি তো প্রতিটা দিন গুনতাম যে মানে একদিন পার হয়ে গেল। 48 দিন হ্যাঁ, পর প্রথম গোসল আমি পাই 48 দিন পর। আমার ঠোঁট টোট সব বুঝতে পারতাম যে শুকিয়ে গিয়েছে। প্লাস আমি যখন বাথরুমে ওরা নিয়ে যেত 1-1.5 মিনিটের জন্য যখন দিত, তখন আমি দেখতাম আমার মানে ওখানে তো প্রচণ্ড গরম, আবদ্ধ একটা রুম, একটাই ফ্যান থাকে, ওইটা বুঝতে পারি এক সাইড থেকে শুধু ওই ফ্যানটা চলে, অনেক সাউন্ড হয়, পুরো ওটা কাভার করে না, ঢোকে না বাতাস। তো আমি আমার শার্টগুলো যদি এইভাবে করতাম, দেখতাম যে শরীরের ময়লা, আপনি ময়লা জমাট বাঁধে, কাদা যেরকম জমা থাকে ওরকম শার্টের উপর দিয়েই আসতো। হ্যাঁ, আর আমি সবাই খালি গায়ে থাকতো, আমি শার্টটা খুলতাম না কেন, আমি বসে বসেই নামাজ পড়তাম। আর খাওয়াটা আসলে প্রথম 2 বেলা পেয়েছি, পরবর্তীতে 3 বেলাও ছিল। খুব অল্প পরিমাণে ছিল, ধরেন মুরগির মাংস ছোট্ট একটা পিস, অল্প একটু ভাত আর একটু ডাল থাকতো। হ্যাঁ, এটা তারা দিত প্রথম। আর খাওয়া যেত না, বোঝা যেত যে এগুলো কারো হয়তো কোনো একটা, ধরেন পুলিশ বাহিনীতে বা আর্মিতে যে কোনো হয়তো খাবার, ওদের তো অনেক খাবার নষ্ট হয়, এই সব খাবার মনে হয় কালেক্ট করে আনতো, বোঝা যায়। কারণ কি আমি দেখতাম যে মাখানো, ঝোল টোল মাখানোই থাকতো। তো ওগুলো তো প্রথম দেখে আমি করতাম কি 2 দিন 3 দিন না খেয়েই ছিলাম। তো আমি কেন খেতাম না এটার জন্য আমাকে প্রহার করা হয়েছিল। একটা সময় পরে মনে হতো যে ওগুলোই অসাধারণ, তৃপ্তি করে খাই, বুঝতে পারতেছি এটা আরেকজনের খাবার, হ্যাঁ, নষ্ট করার খাবার। তো তারপর ওগুলোই খেতাম। এটা ছিল খাবার দাবারের। আর আমার এটা বলার আগে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি ওটাতে যেতে পারি কিনা, যে এটা আসলে বিচারের বিষয়টা। ওইটাতে আমরা যাব। আমরা তারপরে মানে আপনাকে মানে ছেড়ে দিল কখন, কোন প্রক্রিয়ায়, কিভাবে, নাকি তাদের উপরে কোনো প্রেশার ছিল আপনাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে, বা আপনার পরিবারের কি কোনো যোগাযোগ ছিল তাদের সাথে? না, পরিবারের সাথে তো অসম্ভব। পরিবার কি জানতে পারছিল যে আপনাকে কোথায় রাখা হয়েছে? না, পরিবার শুধু জানতো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে গিয়েছে। আমার সাথে যারা ছিল তার মধ্যে একজন তো আমার সাথে গাড়িতেই নিয়েছিল, সামনে গিয়ে ওকে নামিয়ে দিয়েছিল। তো সে তো জানে যে প্রশাসনের লোকজন, আর্মস টার্মস ছিল, তাকেও হ্যান্ডকাপ পরিয়েছিল, তারও চোখ বাঁধা হয় ওইটুক টাইমের মধ্যে। তো সে তো এসে বলে যে এরকম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আর তখন তো ব্যাপক 2015 সালে তো এটা গুম, তখন সবাই জানে, এই আতঙ্ক। তারপর
ওই ওখানে ইয়ে করে আমাকে 48 দিন পর তো গোসল দিল। এরপর ওখানে 4 মাস 3 দিন থাকি আমি র্যাব 1-এ। তো এর মধ্যে এটা যে র্যাব 1 হ্যাঁ নিশ্চিত এটা হলেন আমি কিভাবে? বলছি, হ্যাঁ এটা বলছি। ওখানে বাথরুমে নিয়ে যেত একটা একটা মানে লোক ছিল, খুব ভালো বিহেভ করতো। বাকি অন্যান্যরা তুই তো গাড়ি ধাক্কায় নিয়ে যেত, ইয়ে করতো। ও বলতো তো তুমি ভালো নামাজ পড়ো, আমার পিঠে এইভাবে ইয়ে করতো। তখন আমি তারে বলতাম, ভাই আমাকে কি মেরে ফেলবে, বা আমি কি ছাড়া পাবো না? তখন বলতো যে না না, এটা বলতে পারি না, কেউ বলতে পারবো না। পরে আমি বললাম যে এটা কোথায়, এটা একটু বলেন। র্যাব 1 এইভাবে বলে। তো এভাবে ওখানে আমার থাকা হয় 4 মাস 3 দিন, 6 জুন পর্যন্ত আমি ওখানে থাকি। এর মধ্যে একটা ঘটনা আমি শেয়ার করি। আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি বসে বসেই। তো বসে বসে নামাজ পড়ছি, দুজন আসলো। আমি কেন নামাজ পড়তেছি, তারা প্রথমে আমার সঙ্গে কথা বলতে চায়, এই ওই ঘুমাইনি কেন, মানে বসে বসে ওভাবেই ঘুমাতে হয়, কিন্তু ঘুমাতে হবে, জেগে থাকা যাবে না। তো আমি তো নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। হ্যাঁ, কারণ ওই সময় একমাত্র আল্লাহর ইবাদতে আমাকে মানে আমার সন্তানদের কাছে ফিরিয়ে দিতে পারে। তো আমি পড়ছি কেন, এই জন্য ব্যাপক প্রহার করে এই আমার 2 কাঁধ, এবং লাস্টে অনেক জোরে জোরে 3 বার মাথার মধ্যে বাড়ি মারে। তখন আমি সব মানে পড়ে যাই। হ্যাঁ, মানে বসা অবস্থায় পড়ে যাই। তো আপনি চিন্তা করতে পারবেন না যে ওখানে যে এইগুলো ফেস করতেছি, তখন সবসময় মনে হতো যে মেরে ফেলে না কেন, বা হয়তো মেরে ফেলবে, কিন্তু এখনও ফেলে না কেন, আর তো সহ্য হচ্ছে না। তো এর মধ্যে আমার 10ই মার্চ আমার স্পষ্ট মনে আছে, সালাউদ্দিন ভাইকে কিন্তু নিয়ে আসলো। হ্যাঁ, নিয়ে আসে। উনি উনি আমার পাশেই ছিলেন। ওনার ভয়েস, হ্যাঁ বিএনপি নেতা সালাউদ্দিন জি জি আহমেদ। জি, আমি তো ওনার ভয়েস শুনে আমি চিনতে পেরেছি। উনিও পানির কথা বলছিলেন যে আমি পানি খাবো, আমাকে একটু তোমরা পানি পানি দেয়। হ্যাঁ, আমি কিন্তু মানে বুঝতেই পারতেছি ভয়েস শুনে। ওনাকেও সম্ভবত টর্চারও করা হয়েছে। হ্যাঁ, আমি ওনার চিৎকার শুনেছি। তো এইভাবেই থাকলাম 4 মাস 3 দিন। এরপর হঠাৎ 6 জুন আমাকে মাইক্রোতে ওঠানো হলো। মাইক্রোতে ওঠানো চলতে থাকে, প্রায় 7-8 ঘন্টার জার্নি ছিল। মাঝখানে আবার ওরা গাড়ি চেঞ্জ করে। হ্যাঁ, পরে বুঝতে পারি যে এটা আর্মির বা র্যাবের বড় ভ্যানগুলো যে আছে সেগুলোতে তোলে। পরে নিয়ে গেল। পরে আমি ওখানে একজন র্যাব ছিল, ও খুব ভালো বিহেভ করতো। হ্যাঁ, ও খাবার নিচে দিয়ে যেত, ও খাবার নিচে দিয়ে যেত, আবার খাওয়ার শেষ হলে ওটা ওখানে দিয়ে দিতাম, ও আবার নিয়ে আসতো। ও আমার ফেস দেখতে পারবে না, আমার তো চোখ বাঁধাই, ও আমাকে দেখতে পারবে না, আমিও দেখতে পারবো না। ওনাকে আমি বলি যে ভাই, আমার পাশের জন এরকম ছিল যে হঠাৎ করে রাত 2টা 3টার দিকে নিয়ে চলে যেত। তো আমাদের এটা মুখস্থ হয়ে গেছিলো, রাতে নিয়ে যাওয়া মানে শেষ। তো ওই র্যাব, তার নাম সে বলেছিল জাহিদ, নড়াইলে তার বাড়ি। সে কিন্তু আমাকে বলেছিল যেরকম আমার বাম পাশের একটা ছেলেকে এরকম রাতের বেলা নিয়ে গেল। পরে আমার কিউরিসিটি যে কি মেরে ফেললো, ওকে মারলে তো এরপরেই তো আমি, তাহলে আমাকে মারবে। তো আমি সে যে খাবার দিতে আসছে, আমি বলছি ভাই প্লিজ একটু আমার কথা শুনেন, আপনিও তো একজন মুসলিম মানুষ, আমরা তো বিপদগ্রস্ত, একটু শুনবেন। তখন কথা বলে যে হ্যাঁ কি বলো। এর মধ্যে আবার ও একদিন আমার কাছে আইনি পরামর্শ নেয়, আপনি নাকি অ্যাডভোকেট, তার একটা বিষয়ে আমার কাছে সলিউশন নেয়। এটার জন্য ও আমার প্রতি একটু সফটনেস ছিল তার। আমাকে বলছে যে আচ্ছা বলেন। আমি বললাম যে পাশের জন যে ছিল তাকে কি করা হয়েছে, বলছে তাকে মেরে ফেলা হয়েছে। আমি নিজেই ছিলাম স্পটে। হ্যাঁ, সে নিজে। আমি বললাম যে ভাই কোথায় মারলো, মানে লাশ কি ফ্যামিলি পাবে? বলছেন আমার নদীতে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো তখন তো আতঙ্ক আরও বেড়ে যায়। আমি বললাম যে আমাকে কি মেরে ফেলবে? আমরা কেউ জানি না, এটা সব সিনিয়ররা জানে, আমরা বলতে পারি না। তো তারপরে আপনাকে ছাড়ার প্রক্রিয়াটা কি? ছাড়ার প্রক্রিয়াটা ছিল, একদিন হঠাৎ করে আসলো, এসে বলল যে তুমি করবা, তুমি তোমার ছেলে মেয়েদের কাছ থেকে তুমি যেতে চাও তোমার ফ্যামিলির কাছে? আমি বলি যে হ্যাঁ আমি যেতে চাই। এটা হচ্ছে 12ই অগাস্ট, কিন্তু 6 জুনের আগে মার্চের 28 তারিখে, আমার তারিখগুলো মনে, কেন আমি প্রতিটা দিন গুনতাম। 28 তারিখে কিন্তু আমাকে গোসল করানো হয়, তওবার নামাজ পড়ানো হয়। 4-5 জন আমাদেরকে, বুঝতে পারি একটা রুমে এক কোণে সবাইকে বসে হয়, হ্যান্ডকাফ খুলে দিয়ে কাপড় বাঁধা হয়। কাপড় বাঁধা মানে মেরে ফেলবে, হ্যান্ডকাফ রাখবে না, পরে কাপড় খুলে দিয়ে চলে যাবে, ক্রস ফায়ারে নিহত। কিন্তু আমরা 5-6 জন ছিলাম। আমি একটু আগের ঘটনা একটু বলছি, 28শে মার্চের ঘটনা। তো একসঙ্গেই ছিলাম,
এর মধ্যে কয়েকজন কর্মকর্তা আসলো, আসে বললো যে গোসল করানো হয়েছে, হ্যাঁ হয়েছে, সবার উজু আছে, হ্যাঁ উজু আছে, তো তোমরা সাইড করে করে যে যার মতো করে তো আবার নামাজ পড়ো, তোমাদের জীবনের প্রদীপ আজকে শেষ, হ্যাঁ আজকে তোমরা শেষ। তারপর তো দুই একজন ছিল কান্নায় লুটে পড়লো, আমি বললাম আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়তে দেন। আমি নামাজ পড়ে অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করলাম, কাঁদলাম, সন্তান দুইটার কথা মনে পড়ছে। আমার মেয়েটার বয়স তখন 3 বছর ছিল, ছেলেটার বয়স 7 বছর ছিল। পরে আমি অনেকক্ষণ কাঁদলাম, তারপর বসে আছি সবাই, ওরা বলছে স্যার মাফ করে দেন, আমরা আর জীবন ভুল হয়ে গেছে, সব কিন্তু পলিটিক্যাল লোকজন, রাজনীতি করবো না, হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না, এইভাবে এক একজন যার মতো করে যখনই কেউ কথা বলতেছে এসে কিন্তু প্রহারও করছে। আমি কিন্তু কিছু বলি না, আমি চুপচাপ, আমি শুধু দোয়া পড়তে আছি। এর মধ্যে একজন আসলো, এসে দুইজন দুই সাইডে ধরে আমাকে পাশে নিয়ে গেল, নিয়ে এক অফিসার আসলো, উনি আমার ইন্টারোগেট করলো যে আপনি এত ভালো ফ্যামিলিতে বিলং করেন, আপনার ফ্যামিলি সবাই, তারা হয়তো ঘেঁটে দেখেছে, হ্যাঁ যে আপনার ফ্যামিলির সবাই ভালো, আমরা যতটুকু খবর নিয়েছি, আপনি রাজনীতিতে কেন আসলেন? এই কথাটাই আমাকে তখন প্রথম বললো যে রাজনীতি করার দরকার কি, আর এইরকম দলের কেন, নেত্রীর বিষয়ে আজে বাজে কথা, খারাপ এই সেই, যাই হোক। এরপর আমাকে বলে যে তুমি তোমার ছেলে মেয়ে কয়টা? আমি বললাম 2 জন। বলছে তারপর বলছে যে তুমি কি করো, মনে হয় সিসি ক্যামেরা দেখে, হ্যাঁ তুমি সারা রাত ঘুমাও না কেন, আর তুমি সবসময় কি পড়তে থাকো? আমি সে দোয়া পড়তে থাকি। তখন আমার দিকে, আমি বুঝতে পারতেছি আমার দিকে তাকিয়ে আছে, মানে আমার চোখ বাঁধা এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা বুঝতে পারছি। কেন জানি মনে হলো একটু, মানে প্রায় 1-1.5 মিনিট দাঁড়িয়ে আছে। এরপর আমাকে বলল যে পরে এই জায়গায় আমার করলো, এটারে নিয়ে যাও। পরে ওই একজন যে খুব সফটনেস ছিল আমার প্রতি, ও আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে দ্রুত নিয়ে গেল, আর আমাকে বলছে যে তুমি সেফ, তুমি নিরাপদ, বাইচা গেছো, এই বলে আমাকে নিয়ে গেল। তখন নিয়ে যায়, ওখানে ঢুকিয়ে দিয়ে হাত পিছনে বাঁধলো। এর মধ্যে আমি বললাম ভাই আমি কি বাঁচে গেছি, আমাকে কি মেরে ফেলতো? বলতে আজকে মেরে ফেলতো, বাঁচে গেছো। আমি সে আর কি মারবে না? বলছে জানি না বলে দ্রুত ওখান থেকে চলে গেল। তারপরে জুনের পরে, হ্যাঁ এইবার আমি, হ্যাঁ এটা গেলো জুনের 6 তারিখের আগের ঘটনা। এরপর যখন জুনের 6 তারিখ ওখানে নিয়ে গেল, তো ওখানে তো টয়লেটে ছিলাম আমরা, সবার ছোট ছোট টয়লেট, পা আপনি সব পুরোপুরি বসেও সোজা করতে পারবেন না, উপরে একটা কমোড, ফ্ল্যাট কমোডগুলো, আর একটা মগ আছে। আপনি খাবার তো খুবই অল্প, বাথরুম বারবারে যাওয়ার সুযোগ নাই, কিন্তু মগ একটাই দিবে, একটা মগ, ওই মগটা দিয়ে এখন আপনি গোসল করেন বা উজু করেন বা ওইটা দিয়ে টয়লেট সারেন, বাট মগ কিন্তু একটাই, পানি দ্বিতীয়বার চাওয়ার কোনো সুযোগ নাই। রোজার সময়ও 2-1 জন চেয়েছে, কিন্তু মার খেয়েছে। তো এর মাঝে একদম রোজা পড়ে ওখানে, সম্ভবত মোস্ট প্রবাবলি জুলাইয়ের দিকে। তো পরে ওখানে রাখলো আমাদের, এর মধ্যে করলো আমার মুক্তির বিষয়টা বলবো, তাই না? তো করলো, একদিন আসলো, এসে বললো তোমার কি মুখে তো দাড়ি, ততদিনে দাড়ি নোখ এগুলো তো বড় হয়ে গেছে, কারণ হাত তো বাঁধা। বললো যে তোমার, পরে বললো নোখ টোক কেটে দাও। পরে বললো যে দাড়ি তোমার কি, দাড়ি তো বড় হয়ে গেছে, বা দাড়ি কি তোমার এরকমই ছিল নাকি, তুমি দাড়ি রাখতা নাকি? আমি বললাম না, আমি দাড়ি রাখতাম না, ছোট ছোট দাড়ি রাখতাম। তখন মেশিন এনে দাড়িটা করে দিল, চোখ বাঁধা অবস্থায় যতটুকু পারে করলো। করার পর আমাকে বসায় রাখার পর আমি ভাবছি যে মেরে ফেলবে, ঘুম থাকলে তো আমার লাশ দেখলেও বুঝতে পারবে ঘুম ছিল, করবে। আমি বললাম আমাকে কি 2 রাকাত নামাজ পড়তে দেওয়া যায়? তো ওরা বললো যে ঠিক আছে, বসে 2 রাকাত নামাজ পড়ো। তখন আমি পড়লাম, আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলাম। এর ভিতরেই 4-5 জন খুব অস্থিরতা নিয়ে আসে, মুখটুক আবার বেঁধে টেঁধে, হাতে আবার হ্যান্ডকাপ পরিয়ে, আমার পূর্বের যে শার্টটা ছিল সেই শার্ট এনে দিল, মানে দেখতে বললো, ওগুলো অনেকগুলো শার্ট দিয়ে গেলো, বললো যে কোনগুলো তোমার দেখে নাও। তো ওরা চলে গেলো, আমি একটু খুলে দিয়েছিল, দেখলাম, দেখে তখন আবার নক করলাম, তারা এসে তারপর তখন বললো যে চোখ বাঁধে নাও, পরে চোখ বাঁধে নিলাম। তারপর তারা আসলো, এসে আবার জুতা দিয়ে গেল। জুতা, আপনার কাপড় চোপড় আপনি বুঝে পেলেন? হ্যাঁ আমার সব, আপনাকে কোথায় নামিয়ে দিল? পরে তখন আমাকে হলো, গাড়িতে উঠানো হলো। তো আমি তো ভেবেছি যে মেরে ফেলবে আমাকে, অফিসাররা বললো যে তোমাকে মেরে ফেলবো, তুমি আর বাঁচতে পারবা না, হ্যাঁ। তো তখন আমি তো অনেক কান্নাকাটি করলাম। পরে বলে যে ঠিক আছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তুমি কখনো রাজনীতি করতে পারবা না,
তুই তো কারি করেই বলছে। তারপরে আপনাকে ছেড়ে দিল কত তারিখ? ছেড়ে দিল আমাকে আপনার 13ই অগস্ট, বা এটা আর রাত আনুমানিক 2টা 2:30 বা 3টা হবে। গাড়ি চলতে থাকে অনেকক্ষণ, 1.5-2 ঘন্টা। আমরা 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 সুযোগ হলে আপনার এই যে আপনি ফিরে আসলেন, আপনার নতুন জীবন পেলেন, এই গল্পটাও আমরা শুনবো, কিন্তু আমরা একটু যেতে চাই নূর খানের কাছে। নূর খান, এই যে মানে সোহেল রানার মতো যারা গুমের শিকার, যারা ফিরে এসেছেন, যারা এখনো গুম হয়ে আছেন, যাদের স্বজনরা অপেক্ষা করছে, তাদের প্রতিকারের জায়গাটা কোথায়? এখন তো আমরা জেনেছি যে জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে অবস্থান করছে। আপনারা যারা মানবাধিকার কর্মী আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা এই সংস্থাকে কিভাবে, কি তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কিভাবে করবেন? প্রথম হচ্ছে, আমি জানি না জাতিসংঘের তদন্ত দলের ম্যান্ডেটটা কি, এটা চূড়ান্ত হয়েছে কিনা আমি জানি না। গতকাল আমার সাথেও কথা হয়েছে, কিন্তু তার ওভারঅল একটা সিচুয়েশন অ্যানালাইসিস করবে আমি যেটা বুঝেছি। কেস বাই কেস তাদের পক্ষে করা আসলে খুব কঠিন, কারণ দেখেন গুমের ঘটনা এ পর্যন্ত সংখ্যাটা 677 হোক বা 777 হোক, এটা আমরা নিশ্চিত না, কারণ এটা হচ্ছে রিপোর্টেড কেসগুলো, এর বাইরেও কিন্তু অনেক কেস আছে। এবং এ পর্যন্ত যাদের বুলেটবিদ্ধ লাশ আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে, যে ছবিগুলো বা যে লাশগুলো রিসিভ করেছে পরিবার, সেই সংখ্যা বাদ দেন, তারপরে যারা ছাড়া পেয়েছেন সোহেল ভাইদের মতো, এটাও বাদ দেন, দেওয়ার পরেও আমরা দেখব প্রায় কম বেশি 3 শতাধিক মানুষের কোনো খোঁজ খবর নেই, অর্থাৎ এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এদের সন্ধান পাওয়ার জন্য মানে এখনই যে জিনিসটা জরুরি দরকার, যেটা আগেও বলেছি এখনও বলছি, সেটি হচ্ছে একটা কমিশন গঠন করা, স্বাধীন তদন্ত কমিশন হওয়া উচিত, যেই কমিশন প্রত্যেকটি ঘটনার ইন্ডিভিজুয়াল কেসগুলো অনুসন্ধান করবেন। অনুসন্ধান করে বের করা কিন্তু খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হবে না। কেন হবে না সেটা আমি একটু খোলামেলা বলে দিই। ওই সময়কালে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কেস মানে তারিখগুলো আমরা যদি বের করতে পারবো, যারা জীবিত আছেন, যারা নিরুদ্দেশ বা যাদের ডেড বডি আসছে, আমরা সব ক্ষেত্রে কিন্তু তথ্যটা পাবো পরিবারের কাছ থেকে। আচ্ছা, ওই সময়কালে শুধুমাত্র যে এইখানে র্যাব করেছে তা না, র্যাবের ঘটনা আছে, গোয়েন্দা সংস্থার ঘটনা আছে, র্যাবের পরিচয় না, একেবারে ঘটনা প্রমাণিত। ভাই, আপনার নারায়ণগঞ্জের ঘটনাকে অপ্রমাণিত বলবেন কি করে? অনেক ঘটনাই প্রমাণ করা যাবে যে তাদের পরিচয় দিয়ে হোক বা তারা করেছেন। এখন আর পরিচয় বলার সুযোগ নেই, কারণ অনেক ঘটনা ঘটে গেছে। গোয়েন্দা সংস্থাগুলির নামে হয়েছে, ডিবির নামে হয়েছে। ডিবি কিন্তু কম ঘটনার সাথে যুক্ত না, বলতে গেলে প্যারালি ডিবি এবং র্যাব সংখ্যাগত দিকে কে কাটছে কম বা বেশি বলা যাবে না, এটি হচ্ছে একটা। ওই সময়কালে দেখেন ওনাদেরকে কিন্তু অল্প হোক বেশি হোক খাবার সাপ্লাই দিছে, তার কিন্তু একটা হিসাব থাকতে হবে। সরকারের কোনো কাজ কিন্তু হিসাবের বাইরে হয় না। দ্বিতীয় হচ্ছে, ওই সময় ওই সংস্থাগুলো বা ওই র্যাব বলি বা ডিবি বলি, কারা প্রধান ছিল, কারা অপারেশনাল লিড দিত, কারা ইন্টেলিজেন্স করতো, সমস্ত ইনফরমেশন পাওয়া সম্ভব। র্যাবের কাস্টডিতে থাকবে, তার কোনো নথিপত্র থাকবে না, এটার কোনো সুযোগ নেই। নথিপত্র নষ্ট করার চেষ্টা হতে পারে, যদি নষ্ট করা হয় তখনকার যিনি হেড ছিলেন এবং যারা অপারেশনের দায়িত্বে ছিলেন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই জবাবদিহিতার আওতায় আসবে যদি আমরা সুষ্ঠুভাবে অনুসন্ধানটা করি। আপনি আরও একটু বলে নেই, এই যারা ফিরে এসছেন তাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক আলামত পেয়ে যাব, এবং সেইটা দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে। তাদেরকে অভয় দিতে হবে। আমি অভয় দেওয়া না, প্রত্যেককে চিহ্নিত করা সম্ভব। আসেন, একটা গাড়ি হলেও বের হয়েছে, যদি র্যাবের গাড়ি বা কোনো গোয়েন্দা সংস্থার গাড়ি না ব্যবহার করে যদি তারা ভাড়া নেন, সেটারও একটা চিহ্নিত করার ব্যবস্থা আছে। আমরা জানি কোথায় কোথা থেকে গাড়ি তারা ভাড়া নিত, এগুলো কিন্তু আমাদের মানে ইতিমধ্যে তথ্য অনুসন্ধানে আছে। দ্বিতীয় হচ্ছে, ওই গাড়িটা ঢুকবে এবং বের হবে, এর একটা লগবুক মেনটেন করতে হবে বা এর একটা ইনফরমেশন থাকবে গেটে। এগুলিও যদি ডিস্ট্রয় করে, তাহলে ওই যে বললাম যে ওই ডেট অনুযায়ী যিনি দায়িত্বে, ওই সময় যিনি কর্মরত ছিলেন সময় মেপে, ওই সময় যিনি বাইরে ছিলেন অপারেশনে, সব
তথ্য সব পাওয়া তথ্য সম্ভব। সম্ভব। এবং সেই তথ্যগুলি পেলে তিনি আমেরিকায় বসে ডিজি সাহেব বসে আছেন, তাকে আনা যাবে না এটা ভাবার কোনো কারণ নাই। ওকে, আপনি তো একজন চরম ভুক্তভোগী, আপনি কি ভাবছেন, আইনগত কি পদক্ষেপ আপনি নিচ্ছেন? দেখুন, নুরু ভাই একটা সুন্দর কথা বলেছে, সেটা হলো বাংলাদেশে এখন ইউনাইটেড নেশন অবস্থান করছেন, জাতিসংঘে। এই গভর্নমেন্ট মানে যেটা স্বৈরাচারী গভর্নমেন্ট গেল, দেখেন ওদের ইন্টেনশন ছিল যে তারা এইভাবে গুম করবে। কেন এটা আমি বলি, 2010 সালে ইউনাইটেড নেশন কিন্তু এটার উপরে ডেফিনেশন তৈরি করে, গুম। অনেকে কিন্তু গুম, তারপর অপহরণ। আমাদের হাতে সময় হ্যাঁ, আমি খুবই শেষ করছি। কম। আমরা হ্যাঁ। যদি একটু, আপনি কি প্রতিকারটা চাচ্ছেন বা আমি নিচ্ছেন? আপনি ন্যায় বিচার অবশ্যই চাই, তো আপনি একটু শেষ করে দিচ্ছি। 2010 সালে ইউনাইটেড নেশন এটা ইয়ে করলো যে এটা গুম, এভাবে সরকারের যারা এভাবে স্বৈরাচারিতা করে তাদের প্রশ্রয়ে তাদের আইন শৃঙ্খলা বাহিনী এভাবে ধরে রাখে, তার ফ্যামিলিকে কোনো কিছু জানে না, এইটা হলো এটা গুমের একটা ডেফিনিশন তারা ইয়ে করে। এবং তখন 2010 সাল থেকে কিন্তু এটা সিগনেচারি পার্ট তৈরি করে যে কোন কোন দেশ এটাতে সিগনেচার করবে, এটা অন্তর্ভুক্ত হবে। আপনি চিন্তা করেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, ওনারা একটা ইউনাইটেড নেশনের এত বড় একটা পদক্ষেপ, তারা সিগনেচারের পার্ট হবে না? তারা এটা কেন হলো না? 14 বছর লেগে গেল, তারা কখনোই হলো না, যেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে। স্বাধীন কমিশনও এটা করা গেল না গুমের উপরে, অথচ তারা ডাহা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে যে না আমরা এগুলো কিছু জানি না, এই ধরনের কোনো নিউজ নাই। তার মানে তাদের ইন্টেনশন ছিল গুম করার, তারা এইভাবে গুম করে দমন নিপীড়ন করেই তারা থাকবে। তো আমি এখন যেটা চাই যে গুমের উপরে আলাদা একটা বিধান তৈরি হোক এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি থাকবে। গুমের উপরে কিন্তু আলাদা কোনো বিধান নেই, আলাদা একটা বিধান তৈরি হোক। এই শাস্তিটা এতটাই দৃষ্টান্তমূলক হবে যেন অবশ্যই পরবর্তীতে কোনো সরকার, কোনো গভর্নমেন্ট, কেউ গুমের শিকার হওয়ার আগে যেন শতবার চিন্তা করে। কারণ সবাই ওই অপহরণ, হ্যাঁ, ওই গুম এগুলো মিলিয়ে ফেলে, কিন্তু গুম কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এই গুমের জন্য এই জন্য আলাদা বিধান তৈরি হওয়া দরকার। ওকে, সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব নূর খান, আপনাকে অসংখ্য একটা ধন্যবাদ। জিনিস যুক্ত করি, গুমের জন্য যেমন আইন দরকার, পাশাপাশি যারা অনুসন্ধান করবেন তাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রবেশাধিকার, অর্থাৎ তাদের অধিকারটা দিতে হবে যাতে স্বাধীনভাবে তারা তদন্তটা করতে পারেন। এবং যে সমস্ত সংস্থা বা বাহিনী এই জিনিসের সাথে যুক্ত, যেই ব্যক্তিদের নাম আসবে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে হবে এবং সেই জায়গাগুলি পরিদর্শনের সুযোগ থাকতে হবে, বইগুলো খাতাগুলো দেখার সুযোগ থাকতে হবে যেখানে সমস্ত ইনফরমেশন পাওয়া সম্ভব। দর্শক, এনটিভির বিশেষ আয়োজন আয়নাঘরের বন্দিশালা, আমরা কিছু সুপারিশ পেলাম যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে। জনাব নূর খান এবং সোহেল রানা যে সুপারিশ করলেন সেগুলি নিশ্চয়ই তারা আমলে নেবেন। আমরাও চাই যে সমস্ত মানুষ এখনও গুমের শিকার তাদেরকে যেন পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় এবং যারা এই জঘন্য অপরাধের সাথে দীর্ঘ 1.5 দশক ধরে জড়িত ছিল তারাও যেন বিচারের আওতায় আসে। তো দর্শক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।